বন্ধুরা নমস্কার। ইন্ডিয়া জোটের নেতারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন। ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা আজকে একসাথে বসে মিটিং করেছেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ব্যাপারে আলোচনা করেছেন এবং তারা আগামী দিনে একসাথে আইনি লড়াই এবং রাজনৈতিক লড়াই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই ঘটনার সূত্রধার হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। আপনাদের হয়তো অনেকে টিভিতে দেখে থাকবেন যে স্ট্যালিনের উদ্যোগে আপনার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে আজকে জয়েন্ট অ্যাকশন কমিটি বা জিএসির বৈঠক হয়েছে। সেই বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন, কেরালার মুখ্যমন্ত্রী, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রাজ্য থেকে সেখানে উপস্থিত ছিলেন এবং তারা ডিলিমিটেশনের ব্যাপারে তারা মোদী সরকারের প্রস্তাবিত উদ্যোগের তারা বিরোধিতা শুধু করেছেন তা না, কিন্তু যে কোনো মূল্যে তারা আটকাবেন বলেও তারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন এবং বার্তা দিয়েছেন যে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন এবং কোনোভাবে বিজেপিকে এক্ষেত্রে ছাড় দেবেন না। আমি আপনাদের মনে আছে যে অনেক দিন ধরে বলে আসছি যে বিরোধীরা ঐক্যবদ্ধ হবে। এই যে ইন্ডিয়া জোট ভেঙে গেছে, ইন্ডিয়া জোট শেষ হয়ে গেছে, ইন্ডিয়া জোটের আর কোনো অস্তিত্ব নাই, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এসব কথা অনেকে বলে আসছিলেন এবং এই সব কথা উল্লেখ করে অনেকে বলছিলেন যে কি আপনি বলছিলেন না যে তারা ঐক্যবদ্ধ হবে, তারা তো আরো ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছেন। তবু আমি বলেছি, কারণ রাজনীতি এইরকম জিনিস যে এখানে কোনো ইস্যু শেষ হয়ে গেলে, একটা ইস্যু শেষ হয়ে গেলে এই রাজনীতি শেষ হয়ে যায় না। ইস্যু নতুন নতুন তৈরি হয়, পরিস্থিতি ঘন ঘন বদলায় এবং পরিবর্তিত পরিস্থিতিতে আপনার যেটা গতকালকে অকল্পনীয় ছিল আজকে এটা কঠোর বাস্তবতা হতে পারে। আমি শুরু থেকে বলে আসছি আপনাদেরকে যে লোকসভা নির্বাচনের ফলাফলের কারণে বিরোধীরা বাধ্য হয়ে তারা ঐক্যবদ্ধ হবে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের ভুল জায়গাগুলোকে ধরে তারা সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করবেনই, কারণ এটা তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একান্ত আবশ্যক। কারণ আপনারা দেখেন, প্রথমে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন আগামী বছর শেষের দিকে, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন এর পরের বছর, তারপরের বছর হবে আপনার তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন, কর্ণাটকের বিধানসভা নির্বাচনও চলে এসেছে, একের পর এক বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আগামী বছর, কেরালার বিধানসভা নির্বাচন আগামী বছর। এই সমস্ত দলগুলোর জন্য সে কংগ্রেস হোক, সে তৃণমূল কংগ্রেস হোক, সে সিপিআইএম হোক, সে ডিএমকে হোক, সে আম আদমি পার্টি হোক বা ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলো হোক, তাদের প্রত্যেকের কাছে এটা বাধ্যতামূলক বিষয় যে যেখানে তাদের সরকার আছে সেখানে সরকার টিকিয়ে রাখা, আর যেখানে তারা বিরোধী দল সেখানে সরকারে আসা। এছাড়া তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ তারা জানেন, বুঝতে পারছেন যে বিজেপি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে তাতে উত্তর এবং মধ্য ভারতের কিছু রাজ্য মিলিয়ে আপনার লোকসভার আসন সংখ্যা তারা বাড়িয়ে যদি এমন একটা জায়গাতে নিতে পারে যেখানে এই কয়েকটি রাজ্য, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, তারপর হরিয়ানা, ঝাড়খণ্ড, তারপর আপনার ছত্তিশগড়, এরকম কয়েকটি রাজ্য মিলিয়ে, রাজস্থানও আছে, পশ্চিম ভারতেও দু তিনটে রাজ্য মিলিয়ে যদি তারা আপনার মানে লোকসভায় মেজরিটি যদি তারা অর্জন করে ফেলতে পারে তাহলে তাদেরকে সরানোর খুব একটা সুযোগ আর বাকিদের কাছে থাকবে না, কারণ তারা অলরেডি ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ছড়িয়ে পড়েছে। বাকি রাজ্যগুলোতে তো তাদের কম বেশি তো সিট আসবেই, কিন্তু এই অঞ্চল থেকে যদি তারা বিরাট সংখ্যক আসন নিয়ে নিতে পারে তাহলে বাকিগুলো মিলিয়ে তারা রাজ্যে রাজত্ব করতে থাকবে, যুগের পর যুগ, দশকের পর দশক ধরে তারা রাজত্ব করতে থাকবে। তাদেরকে আটকানোর মতন আর অবস্থা থাকবে না। আর বিরোধী দলগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে প্রত্যেকটা দলকে আপনার দুর্বল করে দিয়ে, আঞ্চলিক দলগুলোকে কংগ্রেসের বিরুদ্ধে, কংগ্রেসকে আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে করে দিয়ে বিভিন্ন কৌশলে তারা প্রতিপক্ষকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এবং ওই একটা সময় যেমন ছিল ভারতবর্ষে কংগ্রেসের বিরুদ্ধে কে মানে আর কোনো বড় রাজনৈতিক দল ছিল না, ঠিক এইরকম একটা অবস্থা তারা করে দেবে যে কংগ্রেসকেও ক্রমে ক্রমে দুর্বল করে দেবে, বিরোধী আর আঞ্চলিক দলগুলো তো দুর্বল হয়েই যাচ্ছিল। তো এই অবস্থাতে বিরোধী দলগুলোর কাছে এটা একটা বাধ্যতামূলক অবস্থান, অন্যথায় তারা তাদের রাজনীতি শেষ হয়ে যাবে চিরতরে, অন্যথায় দেশে আর আঞ্চলিক দল বলতে তেমন কিছু থাকবে না।
এইটা আটকানোর জন্য এই এম কে স্ট্যালিন অঙ্ক করে দেখেছেন যে ডিলিমিটেশন এমন একটা ইস্যু, যে ইস্যুটা শুধু তার রাজ্যের বিষয় না, এটা অন্ধ্রপ্রদেশের বিষয়, এটা তেলেঙ্গানার বিষয়, এটা কর্ণাটকের বিষয়, এটা কেরালার বিষয়, এটা পাঞ্জাবের বিষয়, এটা পশ্চিমবঙ্গের বিষয়, এটা আসামেরও বিষয়, এটা দিল্লিরও বিষয়, এটা ভারতবর্ষে আরো অনেক রাজ্য, এটা উত্তর পূর্বাঞ্চলের বিষয়। যার কারণে আপনারা দেখেছেন যে স্ট্যালিন তার ভাষণে আজকে মণিপুরের কথা উল্লেখ করেছেন, যে মণিপুরের আজকে 2 বছর 3 বছর ধরে মণিপুরে হিংসা হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার পাত্তা দিচ্ছে না। কেন পাত্তা দিচ্ছে না? কারণ মণিপুরে মাত্র 2টো লোকসভার সিটের হিসাব করে যে মণিপুর হাত থেকে চলে গেলেই বাকি হলো 2টো সিটের লোকসান হবে, খুব বেশি হবে না। তো এই যে সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু অনেক বার্তা দিতে যাচ্ছে, এবং এটা এমন একটা ইস্যু যেটা নিয়ে ক্রমে ক্রমে হয়তো সারা ভারতবর্ষে হয়তো আন্দোলন শুরু হয়ে যেতে পারে। ফলে কংগ্রেসও এর থেকে দূরে থাকেনি, কংগ্রেসও এতে পার্টিসিপেট করেছে। 2টো কংগ্রেসি রাজ্য, একটা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জয়েন করেছেন আর একটা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জয়েন করেছেন। আবার সিপিএম শাসিত কেরালা থেকে মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন আপনার জয়েন করেছেন। আবার পাঞ্জাবে আম আদমি পার্টি, যে আম আদমি পার্টি দিল্লি নির্বাচনে, হরিয়ানা নির্বাচনে কংগ্রেস এবং আম আদমি পার্টি মুখোমুখি ছিল, কিন্তু ওইখানে দেখেন আপনার আম আদমি পার্টি এবং কংগ্রেস উভয়ে পাশাপাশি মিটিং করেছে, তারা বসে আপনার স্ট্যালিনের ডাকে তারা সাড়া দিয়েছে, এবং ঐক্যবদ্ধভাবে তারা আইনি লড়াই লড়ার ব্যাপারেও তারা মনস্থির করেছে, আবার তারা রাজনৈতিকভাবেও লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন এই সমস্ত রাজ্যগুলোতে যদি ডিলিমিটেশন, তারা চাইছেন যে ডিলিমিটেশন এখন করা দরকার নয়, 25 বছরের জন্য পিছিয়ে দেওয়া হোক। কারণ জনসংখ্যার ভিত্তিতে যদি এখন ডিলিমিটেশন করা হয় আগামী 2026 সালে, তাহলে তাতে উত্তর এবং মধ্য ভারতের বেশ কিছু রাজ্যের সিট এত বেশি বেড়ে যাবে যে তারপরে ভারসাম্য, যেটা এখন পার্লামেন্টে মোটামুটি ভারসাম্য আছে, তাও অ্যাকচুয়াল ভারসাম্য নাই, সেটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কয়েকটা রাজ্যের হাতে ভারতবর্ষের মানে কেন্দ্রীয় মূল ক্ষমতা চলে যাবে। তো এই কারণে এটা নিয়ে যদি রাজ্যে রাজ্যে আন্দোলন শুরু হয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির জন্য বিরাট প্রবলেম হয়ে যাবে। তাহলে কিন্তু এনডিএ কেও অক্ষত রাখা মুশকিল হয়ে যাবে। কারণ আমি আপনাদেরকে বলেছি, অন্ধ্রপ্রদেশের জন্য একটা বড় ইস্যু হয়ে যাবে। কারণ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এখন সঙ্গে থাকলেও তিনিও বুঝতে পারছেন যে তার রাজ্যে না হলে তার প্রবলেম হয়ে যাবে। ফলে নাইডু কিন্তু এই ইস্যুতে যদি ব্যাপকভাবে আন্দোলন তৈরি হয়, তাহলে কিন্তু স্থির থাকতে পারবেন না। ফলে আজকের দিনে যে সিদ্ধান্ত হয়েছে, এটাকে এম কে স্ট্যালিন একটা ঐতিহাসিক দিন বলেছেন আজকের দিনটাকে, এবং আমারও মনে হচ্ছে যে সত্যি সত্যি যদি এই ইস্যুটাকে নিয়ে বিরোধীরা যদি সত্যি সত্যি ঐক্যবদ্ধভাবে সারা দেশে ময়দানে নামতে শুরু করে, তাহলে এইটা কিন্তু এমন এক ইস্যু হবে যেটাকে কোনো অবস্থাতেই বিজেপি হজম করতে পারবে না। কারণ এই ইস্যুতেই এনডিএ ভেঙে যেতে পারে, এই ইস্যুতে কেন্দ্র সরকার পড়ে যেতে পারে, এই ইস্যুতে বিজেপিকে পিছু হটতে বাধ্য হতে পারে। কারণ এর আগেও আমরা দেখেছি পার্লামেন্টে বেশ কিছু বিল এনে তারপর ফেরত নিয়েছে, হয় জেপিসির কাছে পাঠিয়েছে, না হয় উইথড্র করে নিয়েছে। এবার এই ডিলিমিটেশন ইস্যুতেও কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার হতে যাচ্ছে। তো তার কারণে বলছি বন্ধুরা, রাজনীতি কখনো একটা ইস্যুতে, একটা অবস্থানে, একটা পরিবেশে আবদ্ধ থাকে না। রাজনীতি ক্রমে ক্রমে চেঞ্জ হয়, এবং ভারতবর্ষের রাজনীতিতে পরিবর্তনের একটা ধারাবাহিকতা শুরু হয়ে গেছে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন থেকে, যেদিন বিজেপি 10 বছর পরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। একটা প্রচুর ক্ষমতা সম্পন্ন, বিশাল ক্ষমতা সম্পন্ন দল যখন সেই ক্ষমতাশালী অবস্থাটা থেকে আপনার দুর্বল হতে শুরু করে, তখন তার পতন হতেই থাকে। শুধুমাত্র বিরোধীরা যদি তার বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন করতে থাকে, ক্রমাগত যদি তাকে রাজনৈতিকভাবে আঘাত করতে থাকে, তাহলেই সে তার যে শক্তিটা যেটা অবশিষ্ট ছিল সেটাও তার হাতে রাখতে পারে না, সেটাও হাতছাড়া হতে থাকে। তো এই কারণে এই সায়েন্সটা বুঝে আপনার শেষ পর্যন্ত স্ট্যালিন আপনার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এটাকে ইস্যু করেছেন। এবং এর আগে যে জানেন আপনারা, তামিল ভাষা সেন্টিমেন্ট, ন্যাশনাল এডুকেশন পলিসিকে কেন্দ্র করে তিনি তোলার চেষ্টা করেছিলেন। এরপরে দেখেছেন যে এইটা তো শুধু তামিলনাড়ুর আপনার সেন্টিমেন্টের বিষয়, কিন্তু বাকি রাজ্যগুলোর এক্ষেত্রে অত মাথা ব্যথা নাই। তো এখন তার কাছে দরকার ছিল এমন একটা ইস্যু, যে ইস্যুটা বাকি অনেক রাজ্যের মাথা ব্যথার কারণ, অনেকগুলো রাজনৈতিক দলের অস্তিত্বের সঙ্গে যুক্ত। সেটা হলো ডিলিমিটেশন।
তো তার কারণেই তিনি একেবারে সময় বুঝে, ঝোঁক বুঝে কোপ মারার মতন তিনি একেবারে সঠিক ইস্যুটাকে তিনি আপনি মানে ধরেছেন, এবং সেইটাকে কেন্দ্র করে এখন তিনি বৃহত্তর জোট গঠনের, বৃহত্তর শক্তি আপনার কেন্দ্র তৈরি করার উদ্যোগ নিয়েছেন, এবং এটাতে তিনি প্রাথমিকভাবে সফল। বাদ বাকিটা আগামী দিনগুলো দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের কি মনে হয় এই ব্যাপারে, যে ডিলিমিটেশন ইস্যুতে কি ইন্ডিয়া জোট আবার পুনরায় আবার আগের অবস্থানে ফিরে যাবে? আপনাদের কি মনে হয় যে বিজেপিকে মারাত্মক অসুবিধা করার মতন আন্দোলন আপনার বিরোধী দলগুলো যারা ঐক্যবদ্ধ হয়েছে বা যারা এর প্রতি সমর্থন রাখে কিন্তু আজকে যায়নি, তারা সবাই মিলে করতে পারবে? ভিডিওটা রইল আপনাদের জন্য, কমেন্ট বক্সটা রইল আপনাদের জন্য। লাইক একটা করবেন, কিন্তু কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আর এই চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।